পুরো গরমায় পায়চারি করছে অহর্নিশ। মাঝে মধ্যে বেকুলতা নিয়ে আয়ন্তিকা রুমটার দিকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়ে দীর্ঘশ্বাস ফেলেছে। অনিশে পায়চারি করা দেখে ইমান রেগে যায়। সে রুষ্ট কণ্ঠে বলে, অযথা পায়চারি করছো কেন তুমি? আয়ন্তিকার কি হয়েছে? ও ঠিক আছে কিনা তা নিয়ে কি তোমার একটু মাথা ব্যথা নেই? অনিশে দমন করা রাগ মূর্তি তরতাজা হয়ে ওঠে। ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায় সে বাবার দিকে। অনিশ ইমানকে কি বলবে? তার ভিতরে যে অস্থিরতা জ্বর প্রবাহমান, তা তো আর ইমান দেখতে পাচ্ছে না। দেখলে বুঝতে পারতো তার অবস্থা। বর্তমান বলা কথাটি তবে কখনো এই মুহূর্তে বলতো না। অনিশ নিজেকে ধাতস্থ করে বলল, আইনদিকের বর্তমান অবস্থার জন্য দায়ী তো আপনার আব্বু। মায়েরকে কেন ওর কাছে পাঠালেন? মা যেতে চাইবে দেখিয়ে কি যেতে দিতে হবে আব্বু? একবার তো বোঝা উচিত ছিল আপনার। আইনতিকা মেয়ে, মায়ের অপরিচিত এক ছেলে। যতই হোক আমার বন্ধু, আইনতিকার কাছে হতো অপরিচিত ব্যক্তি, তাই না? তারপর আবার ওকে একা মায়ের কাছে পাঠিয়েছেন। শেষোক্ত কথাটি চিবিয়ে বল অহর্নিশ। ইমান, অহনা দুজনে চুপসে যায়। অনিশের কথা সত্য, তাদেরই ভুল। মায়ের এসেছিল বাসায়, তাদের দুজনের সাথে কথা বলার পর আইনতিকাকে দেখার ইচ্ছা পোষণ করেছিল সে। অহনা প্রথমে না করেছিল, কিন্তু ইমান তৎক্ষণাৎ মায়েরকে আইনতিকার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়ে দেয়। তাই আর অহনা স্বামীর উপর আগ বাড়িয়ে কিছু বলতে পারেনি। মায়ের এবং আইনতিকা একান্তগতভাবে সাক্ষাৎ করেছিল। পরিশেষে মায়ের চলে যাওয়ার পরপরই আইনতিকা কেমন উগ্র আচরণ শুরু করে। কান্নাকাটি থেকে শুরু করে নিজেকে আঘাত অবধি করেছে। অতঃপর রুমে গিয়ে নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। ক্ষণের মাঝে কি থেকে কি হলো তার কিছুই বুঝিনি ইমান। অহনা অনিশকে ফোন দেওয়ার ঘন্টাখানেক বাদে চলে এসেছিল সে। আইনতিকাকে দরজা খুলতে শতবার বলার পরও খুলেনি সে। আমাদের ভুল হয়েছে বাবা, বড্ড বড় ভুল। কিন্তু এখন কিছু একটা কর। মেয়েটা খারাপ কিছু করে ফেললে ওর বাবা মার কাছে সারা জীবন আমরা অপরাধী হয়ে থাকবো তবে। অনিশ চোখ মুখ শক্ত করে বলল, উল্টোপাল্টা কথা বলা অফ কর আম্মু। আইনতিকা অমন মেয়ে না, যথেষ্ট জ্ঞান আছে ওর মাঝে। উল্টোপাল্টা কিছুই করবে না ও। পরবর্তীতে অহনিশ নিজের বিচক্ষণতার সঙ্গে দরজা খুলে ফেলে। অনহা এবং ইমানকে করার নির্দেশ দেয় যাতে তারা রুমে না ঢুকে, অথবা সে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। রুমটা খুব বেশি অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না কালো কুচকুচে আধার ব্যতীত। অনিশ অন্ধকারের মাঝে হেঁটে এগোয় সামনে। শীতল কণ্ঠে বলল, আইনতিকা। আশপাশ নিস্তব্ধতা আটসাট। আইনতি রুমের ঠিক কোথায় আছে এবং থাকতে পারে তা নিয়ে সেকেন্ড খানেক ব্যয় করে চিন্তা করলো সে। পরিশেষে চোখ খুলে সে কাবারের দিকে আগায়। কান্নার শব্দটা তীব্রতর হয়ে তার কানে এসে প্রতিফলিত হয়। তার মানে আইনতিকা কাবারের পাশেই আছে, সঠিক জায়গায় দাঁড়াতে অহনিশ অনুভব করে তাকে কেউ লতাপাতার মতো আঁকড়ে ধরেছে। সময় অতিবাহিত হলে অহনিশ অনুভব করে আইনতিকাকে। লম্বা শ্বাস ফেলল সে। এক হাত আইনতিকা চুলে গলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? দরজা বন্ধ করে বসে আছো যে? কানাকাটি করছিলে? মা বলল। কেউ কি তোমায় কিছু বলেছে আইনতিকা? হুঁ। অহনিশ নম্রতা আইনতিকার বরফ গলিয়ে দেয়। সে খানিক শান্ত হয়। আস্তে ধীরে অহনিশের থেকে সরে আসতে নিলে অহনিশ তাকে চেপে ধরে নিজের সাথে। মাথা নিচু করে থুতনি তার গাড়ি স্থাপন করে। অতি সন্তর্পণে ক্ষুদ্র করে উষ্ঠাদর ছোঁয়ায় আইনতির কাঁধে, অথবা নম্র কণ্ঠে বলো, যেতে দিচ্ছি না তো। সো সারাসারি ছুটাছুটি অফ করো, দিতে এসেছে তোমায়। আইনতিকা খুশিতে গদগদ প্রায় মাথা এলিয়ে দেশে গম গম সুরে বলল, সত্যিই আমাকে এখান থেকে নিয়ে যাবেন? অনিশ একটু অপ্রসন্ন কণ্ঠে বলল, হ্যাঁ নিয়ে যাব আজই, তৈরি হও। আইনতিকা ঠোঁট ফুলিয়ে বলল, আগে ছাড়ুন তো। বাসায় গিয়ে আপনি কোলে নিয়ে বসে থাকলো আমি আর কিছুই বলবো না, প্রমিস। আইনতিকার উত্তেজনা দেখে অহনিশ খুশি হওয়া দেখে কেমন মনমরা হয়ে যায়। তবু সে বাইরে নিজে হাস্যরত মুখটা বহমান রাখে। অনিশে মনমরা হওয়ার কারণ তার কেন জানি মনে হচ্ছে তার বাবা মা কেউ না কেউ তো আছে যে অয়ন্তিকাকে কষ্ট দেয়, সহ্য করতে পারে না, অথবা অন্য কিছু। নয়তো বা আয়ন্তিকা যেতে এত উদ্যোক্তি হবে কেন? আগে তো এই বাসায় আসার কত বাহানা করতো, হঠাৎ মধ্যিখানে কি হলো? আনিয়া দায়ী নয়তো এর জন্য? অনিশ ঘাড় বাঁকিয়ে পিছন ফিরে দেখলো আয়ন্তিকা অতি প্রফুল্লতা নিয়ে নিজের জামা কাপড় প্যাক করেছে। কান্না করার পর অদ্ভুত এক মোহনীয় স্নিগ্ধতা যেন তাকে গ্রাস করেছে। উষ্ঠকোণে হাসিটা চমৎকার লাগছে, একদম জীবন্ত। অপতপ দৃষ্টিতে তাকিয়ে রইল অহর্নিশ। আইনতিকাকে এখান থেকে নিয়ে গেলে যে বিপদ, সাংঘাতিক বিপদ। সে বিপদ অহর্নিশ সামাল দেবে কি করে এবার? এখানে কিছুতে রেখে যেতে পারছে না সে আইনতিকাকে। অহর্নিশ হঠাৎ উৎকণ্ঠিত দৃষ্টি মেলে বলল, কাঁদছিলি কেন বললে না তো? কি হয়েছিল আইনতিকা? আইনতিকার সঙ্গে সঙ্গে কেমন উদ্ভট হয়ে যায়। মুখ পাংশুটে করে তুলল সে। উগ্র দৃষ্টিতে তাকালো সে অহর্নিশের দিকে। সে দৃষ্টির দিকে অহর্নিশ দু কদম পিছিয়ে যায়। তার হঠাৎ করে কেমন করে উঠল বুকের ব্যথা। আইনতিকা হয়েছেটা কি? আইনতিকা তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, ওটা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আপনিও আমায় জোর করবেন না, একদমই না। অহর্নিশ বরকে গিয়ে বলল, আচ্ছা কিন্তু কিন্তু এর পরবর্তীতে শব্দটা কর্ণধার আসতে দিল না আইনতিকা। চটজলদি সে ওয়াশরুমে চলে যায় হাতে একটা ড্রেস নিয়ে। আইনতিকার বর্তমান ব্যবহার খুবই অপরিচিত লাগলো অহর্নিশের নিকট। এ কেমন আইনতিকা দেখলো সে।
এ তো একদম অচেনা এক নারী, কিশোরী নয়। এমন চাহনি কিশোরীরা দিতে পারে বুঝি? এমন ভয়ঙ্কর সুচালো দৃষ্টি। আঘাতপ্রাপ্ত লাগে নিজেকে অহর্নিশের। দৃষ্টি আহত সে। সারা অতিমাত্রায় বিরক্তি নিয়ে বসে আছে। সামনে তার বসা অয়ন। অসহায় চাহনি তার। বারবার কিছু বলার জন্য অয়ন ঠোঁট যুগল প্রসারিত করতে নিলে সারা আঙুল উঁচু করে তাকিয়ে হাসিয়ে বলে, একদম কথা বলবো না তুমি। অয়ন আর ধৈর্য রাখতে পারে না। ধৈর্য আর হয় সে সারা হাত দুটো চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, সারা, মেরি জান, এমন করছো কেন জান? আমি কি কোনো ভুল করেছি? ভুল করলে বলো, শাস্তি দাও। তবুও এমন চুপ করে থাকিও না। সারা এক ঝাটকায় তা ঝাড়ি মেরে সরিয়ে দেয়। ফের সে তার ডান হাতের আঙুল উঁচু করে নিয়ে বলল, একদম জান জান করবা না অয়ন, তাহলে ডিভোর্স দিব আমি তোমাকে। অয়ন সারার কথা শুনে শুষ্ক ঠোক গিলে চোখ দুটো ছোট্ট করে নিয়ে বলল, আচ্ছা যা, থুক্কু, জান বলবো না আর। তাহলে কি ডাকবো তোমায়? বাবু, সোনা, কলিজা, ফুসফুস, কোনটা? কোনটা ডাকবো বলো তুমি? আমি সেটা বলেই তোমায় ডাকবো। সারা তেতে উঠে বলল, এই ন্যাকামি করবা না মেয়েদের মতো আমার সামনে, বলছি না? হ্যাঁ, করবো না ন্যাকামি। ওকে, এবার বলো তো আমার সাথে কথা বলছো না কেন তুমি? আজকে যে আমি এত অসুস্থ ছিলাম, সারাদিনে একবারও আমার খোঁজ নিয়েছো তুমি? বাবা হতে যাচ্ছ তুমি অয়ন, এখন এমন খাপছাড়া চলাফেরা করলে কিভাবে হয়? আর যদি আমি মারা যেতাম তাহলে আমার বাচ্চাটা দুনিয়া দেখার আগেই চলে যেত। আমাকে তুমি পছন্দ করে বিয়ে করনি, না কখনো আমায় ভালোবেসেছো। তাই হয়তো আমার প্রতি তোমার কোনো রকম চিন্তা ভাবনা নেই। আমি মারা গেলেও তোমার কিছু যায় আসবে না। কিন্তু একটিবার তো নিজের সন্তানের কথা চিন্তা করো। আমাকে না পছন্দ করো, নিজের সন্তানকে নিয়ে এত হেলাফেরা করো তুমি। অয়ন স্তব্ধ, সারা কাছে ফুফিয়ে। অয়ন যে তাকে এখনো মেনে নিতে পারেনি এটা গহীনে জাগ্রত হলে ইচ্ছে করে সারা মরে যেতে। এই 3 বছর কি একটি অনুভূতি জাগ্রত করতে পারেনি সে অয়নের মনে? অয়ন নম্র কণ্ঠে বলো, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তো আমি তোমায় বর্ণনা করতে পারবো না সারা। আর না বর্ণনা করলে তুমি বিশ্বাস করবে। তাই কোনো কথা বলতে চাচ্ছি না আপাতত। আমি তোমার অসুস্থতার সময় পাশে ছিলাম ঠিকই, কিন্তু অপর প্রান্তে থেকে আমি যে ছটফট করে মরেছি তা হয়তো তুমি দেখোনি, জানো না। নেক্সট এরূপ কোনো কথা তুলবে না সারা, আমি টলারেট করব না। ওয়ান গটগট পায়ে বেরিয়ে যায় রুম হতে। সারা কথা সত্যি, সে আজকাল বড্ড বেশি কেয়ারলেস হয়ে গেছে। সারা যে সময়টাতে তার সবচেয়ে বেশি দরকার সেই সময়টাতে সে বেখেয়ালিপূর্ণ আচরণ শুরু করেছে। কিন্তু এতেও দোষটা কোথায়? সবটা দোষ তো অহর্নিশের। অনিশকে নিয়ে ভাবতে ভাবতে সে আজকাল বড্ড এলোমেলো হয়ে পড়েছে। অনিশ তার রক্তের সম্পর্কহীন ভাই। তার এই বিপদের সময় অয়ন কি বাসায় হাত গুটিয়ে বসে থাকতে পারে? ফোন দেখে অয়ন। অনিশের একটা কলও এখন অবধি আসেনি। কি হলো কে জানে। আইনতিকা ঠিক আছে তো? ড্রাইভিং করার সময় বারংবার অহর্নিশ আইনতিকার দিকে দৃষ্টি দিচ্ছে। কখনো তো হাত দিয়ে আইনতিকার গাল টেনে দিচ্ছে, তো কখনো চুল ধরে টান দিচ্ছে। এমন আচরণ আইনতিকা মাত্রাতিরিক্ত বিরক্ত। পরিশেষে অহর্নিশ আবার তার গাল ধরে টান দিতে আসলেই আইনতিকা ঘাড় বাঁকিয়ে নিয়ে অহর্নিশের আঙুলে কামড় দিয়ে বসলো। অনিশ বিহম্বিত, ব্যথায় কাঁদছে, সজোরে ব্রেক দিয়ে গাড়ি থামায়। অনিশ হতবাক হয়ে তাকে হাত ঝাড়া দিয়ে বলল, কামড় দিলে কেন? দেখছো না আমি ড্রাইভিং করছি। এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত যদি? আনিকা তুমুল রেগে নাক ফুলিয়ে বলল, অ্যাক্সিডেন্ট? আপনি যে এতক্ষণ আমার গাল চুল ধরে টানাটানি করলেন তার কি? তখন কি অ্যাক্সিডেন্ট হতে পারতো না? হ্যাঁ? অনিশ আয়ন্তিকার দিকে পূর্ণতার দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে বলল, আয়ন্তিকা, তুমি যখন রেগে গিয়ে নাক ফুলিয়ে কথা বলো না, তখন তোমায় দেখে মনে হয় তুমি আমাকে আদর করতে বলছো। তোমার নাক, মুখ, চোখ তোমায় আমাকে আদর করতে বলছে। ছি, নোটি মাইন্ড তোমার। আমায় সোজাসুজি বললেই তো পারো, ডাবল আদর করে দিব। আয়ন্তিকা কিং কর্তব্য বিমর, মানে এই লোক কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে ভাবা যায়। অতীব লজ্জায় মাথা নুয়ে নিয়ে এসে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আপনি একজন অতিমাত্রায় অসভ্য লোক। অনিশ ঠোঁট কামড়ে হেসে বলল, ও রিয়েলি? আয়ন্তিকা তপ্তশ্বাস ফেলে বিরক্তি কণ্ঠে বলল, জি। আচ্ছা বুঝলাম, সবই বুঝলাম, আগা হাতে মাথা অবধি। এখন বলো তো কি আদর দিব? চুমু খাবো ঠোঁটে, নাকি জড়িয়ে ধরবো? তুমি যেটা বলবো আমি সেটাই করব, ইভেন এক্সট্রা করে করব। আফটার অল এতদিন দূরে ছিলে, একটু আদর চুমু তো প্রাপ্য তোমার। আন্তিকা ঝাঁজ মেশানো কণ্ঠস্বরে বলল, আপনি কি গাড়ি স্টার্ট দিবেন, নাকি আমি এখনই এখান থেকে নেমে যাব বলুন? অনিশ মৃদু হেসে বলল, বাসায় গিয়ে আদর নিতে চাও? আচ্ছা ব্যাপার না, চলো। আমারও আবার রাস্তার মাঝে চুমু টুমু দিতে ভীষণ লজ্জা লাগবে। অনিশ গাড়ি স্টার্ট দেয়। লম্বা শ্বাস ফেলল সে সামনের দিকে দৃষ্টি দিয়ে। আন্তিকাকে একটুখানি ব্যস্ত রাখার তাগিদে এমন কথা বলা তার। অনিশ আন্তিকার ব্যাপারে তার এই চাকরি টেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলেছিল। তার ফ্রেন্ড বলল, আন্তিকার উপর দিয়ে ভীষণ বড় কিছু প্রভাবিত হয়েছে, যা তার ব্রেন নিতে পারেনি বা সহন করতে পারেনি। তাই ওই মুহূর্তটায় সে পাগল এবং উদ্ভট বিহেভ করেছে। এখন এমন অ্যাটাক আবার আসতে পারে আন্তিকার উপর, তাই তাকে ব্যস্ত রাখার নির্দেশ দিয়েছিল অনিশের ফ্রেন্ড অনিশকে।
মৃত্যু সচেতনতা মিশ্রিত বাতাস টেনে নিয়ে অনিশ আইনতিকার দিকে তাকায়। আইনতিকার সর্বমূর্খে চিন্তা এবং মলিনতার ছাপ। অনিশ বুঝতে পারে না মাই ঠিক কি বলেছে আইনতিকে। কেমন বলেছে যে একদিন 1 ঘন্টার ব্যবধানে আয়ন্তের এই বিপর্যস্ত অবস্থা। নিবৃত্তের আখের স্তূপ তৈরি করে সে। একবার মায়েরকে পেলে সে কেটে কুচি কুচি করে ফেলবে। মাগরিবের আজানের ধ্বনি কর্ণপাত হওয়ার পরপরই আইনতিকা ঘুম থেকে উঠে পড়ে। বাসায় আসার পর অনিশ তাকে জোর করে ঘুমোতে পাঠিয়েছে। প্রথম প্রথম সে ঘুমোতে না চাওয়ার পর অনিশে কড়া ধমকে ঘুম আপনা আপনি চলে এসেছে তার। আইনতিকার কষ্ট হয় তুমুল পরিমাণে। অনিশ শুধু তার সাথে রেগেই কথা বলে, আজকাল একটু বেশি। নামাজের উদ্দেশ্যে বিছানা থেকে নামতে নিলে তীব্র পেট ব্যথায় পেট চেপে ধরে বিছানায় বসে পড়ল আইনতি। দাঁত মুখ খিসে বন্ধ করে নেয়। আজ আর নামাজ পড়া হবে না তার। বহু কষ্টে ওয়াশরুমকে শাওয়ার নিয়ে এসে ফের বিছানায় শুয়ে পড়ল আইনতিকা। পেট ব্যথা ক্রমাগত বাড়ছে। তার সাথে বাচ্চা আইনতিকার কান্নার বেগ। এই সময়টা সে একদমই ঠিক থাকে না। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ে। পরিশেষে ব্যথা সহ্য করতে না পেরে ফ্যাসফ্যাস করে কেঁদে দেয়। কান্নার আওয়াজ কর্ণধারে আসে অহর্নিশের। সে ডিভানে ল্যাপটপ নিয়ে বসেছিল সবেমাত্র, কিন্তু কান্নার আওয়াজে অহর্নিশের কাজে বিঘ্ন ঘটল। দ্রুত পায়ে আইনতিকা রুমে এসে দেখে আইনতিকা পেট চেপে ধরে কান্না করছে। অনিশ হতবিহ্বল হয়ে পড়ে। লম্বা পা ফেলে আইনতিকার পাশে এসে বসে অস্থির হয়ে বলল, আইনতিকা, এ মেয়ে কি হয়েছে? দেখি চোখ খুলো, তাকাও তো একটু আমার দিকে। আইনতিকা ফট করে চোখ খুলে নেয়। লজ্জা লাগছে তার প্রবল। পরিশেষে ব্যথাতুর কণ্ঠে বলল, পেট ব্যথা প্রচুর। এতটুকু বলে থেমে যায় আইনতিকা। অনিশ পশ্চাৎ চাহনি দিয়ে বলল, পেট ব্যথা হঠাৎ? পরক্ষণে চুপ হয়ে যায় অনিশ। তার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় ক্ষণেই। দাঁড়িয়ে সে বের হয়ে যায় রুম হতে। মিনিট 15 পর ফিরে এসে আইনতিকাকে টেনে শোয়া থেকে উঠিয়ে দেয়। হাতে কিছু প্যাকেট দিয়ে বলল, এত লজ্জা না পেয়ে ডাইরেক্ট বললেই তো পারো। পর না, বড় হই তোমার। এভাবে লজ্জা পেলে আমার বাবুর আম্মু কিভাবে হবে তুমি? আইনতিকা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে অহর্নিশকে। বারংবার সে ঘুরে ফিরে অহর্নিশের দিকে দৃষ্টি দিচ্ছে। পড়ার প্রতি আপাতত তার মন নেই। কান্না পাচ্ছে আইনতিকার। রাগে দুঃখে সে ফ্লোরে পায়ের নখ ধারা আঘাত করতে থাকে। ক্ষুদ্র আওয়াজে অহর্নিশ একবার ড্রেসিং টেবিল আয়নাতে দৃষ্টি দিয়ে আইনতিকার দিকে তাকায়। ভ্রুকুটি কুচকে যায় মুহূর্তে। নখ ধারা আঘাত এক পর্যায়ে ভেঙে যায় নখ। বেজা চোখ মুখ কুচকে নিয়ে ওহ শব্দ করে পুরোপুরি চুপ হয়ে যায় আয়ন্তিকা। অনিশ হাতে ঘড়ি পরে নিয়ে নিজেকে আরেকবার ড্রেসিং টেবিল আয়নায় দেখে নিল। যেন তার আশেপাশে কি হচ্ছে তাতে অনিশের কোনো মাথা ব্যথা নেই। অনিশের ডোন্ট কেয়ার ভাব দেখে আয়ন্তিকা ঠোঁট কামড়ে নিঃশব্দে খেতে দেয়। অনিশ এতে বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, এই কি সমস্যা? হ্যাঁ, আজকে শুরু করেছো তুমি? কখনো পাগলের মতো হাসছো, অদ্ভুত বিহেভ করছো, তো কখনো একা একাই কান্না করছো। প্রবলেমটা কি? অনিশের কথা কর্ণপাত হতে আয়ন্তিকা মাথা উঁচু করে অভিমানী চাহনিতে তাকায়। সে তার চাহনিতে উপলব্ধি করাতে চাচ্ছে অহর্নিশকে, যাতে অহর্নিশ একটু তার ভেতরটা বুঝুক। এই যে অহর্নিশ তাকে 2 দিন ধরে ইগনোর করছে, এতে যে আয়ন্তিকার বেহাল দশা প্রায় তা একটু বুঝুক সে। অনিশ এগোয় সামনে। আয়ন্তিকার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি হয়েছে আমার না হওয়া বাবুর আম্মু? রাগ কেন আমার প্রতি? কি করেছি বলবো তো? এভাবে অযথা নিজেকে আঘাত করছো কেন? আয়ন্তিকা লজ্জায় নুয়ে না গিয়ে মাথা উঁচু করে সে অভিমানী কণ্ঠে বলল, পুরোটা দিন বাসায় একা থাকে। একা থাকতে আর কত ভালো লাগে। আমাকে এখানে আনলেন কেন? সারাদিন বাসায় আমাকে একা রেখে রেখে পাগল বানানোর ফোন দিয়ে আসছেন না তো? অনিশ তপ্তশ্বাস ফেলে বলল, যে নিজেই পাগল সে এবার অন্যকে কি পাগল বানাবে? মানে বুঝিনি আপনার কথা। কি বললেন আবার বলুন। কিছু না। তোমাকে এখানে এনেছি কারণ তুমি ওখানে থাকলে একটা না একটা অঘটন ঘটে তোমার সাথে। তাই এখানে থাকা ভালো। আমি তোমার টাইম দিতে পারছি না কেন? কারণটা তুমি ভালো করে জানো আইনতিকা। আমায় আরেকটু সময় দাও। নির্বাচন শেষ হলে সারাদিন আমি তোমার কোলে নিয়ে বসে থাকবো। এন্ড আমার না হওয়া বাবুকে পৃথিবীতে আনার জন্য পরিকল্পনা করব দুজন মিলে, ওকে? আইনতিকা নত যেন হয়। মেয়াধীন গাল দুটো রক্তিম আকার ধারণ করেছে। এরকম আস্তে এক বজ্জাত অলওয়েজ তাকে উদ্ভুত কথাবার্তা বলে লজ্জায় জর্জরিত করে ফেলে। সেই ক্ষণটায় আইনতিকার ইচ্ছা মাটি ফাঁক করে ঢুকে যেতে। এমন এক বেলাজ লোকের সাথে তার বিয়ে হলো কেন? তা ভাবতে গিয়ে আগামাথা উত্তর খুঁজে পায় না সে। আইনতিকাকে মনোরূপে দেখে অনিশ ম্লান হাসে। উঠতে নেওয়ার সময় টুপ করে সে আইনতিকার কপালে চুমু খায়। অতঃপর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে বেরিয়ে যায় রুম থেকে। আজ তার প্রচুর কাজ, কাল নির্বাচন। যাওয়ার আগে অনিশ দরজার কাছে গিয়ে উচ্চস্বরে বলল, রেডি থেকো, রাতে বাইরে যাচ্ছি আমরা। ঠিক 12টার সময় এসে তোমায় নিয়ে যাব। আইনতিকা স্বস্তিপূর্ণ শ্বাস ফেললো। পরিশেষে তাহলে বলা যায় এই বন্দি গুমট পরিবেশ হতে একটু হলো তার মুক্তি মিলতে চলেছে। কদিন ধরে অনিশ তাকে একটু টাইম দেয় না। শুধুমাত্র ভোরে ঘুম থেকে ওঠার পর সে অনিশের উষ্ণ আলিঙ্গনে নিজেকে আবিষ্কার করে, ব্যাস অতটুকুই। তারপরে ক্ষণের মধ্যেতে অনিশ ঘুম থেকে উঠে নিজ কর্ম সম্পূর্ণ করতে ব্যস্ত হয়ে পড়ত। যদি আইনতিকা জানে এমনটাই হওয়ার ছিল। হালকা কমলা রঙের শাড়ি
পরিবারের মতো নিজেকে তৈরি করে আয়ন্তিকা শেষবারের মতো নিজেকে দেখে নেয় আরশির মাঝে। পরক্ষণে লজ্জায় লাজুকলতা রূপ নিয়ে চুপসে যায় সে। ইস, আজ সে প্রথমবারের মতো অনিশের সাথে একা কোথায় ঘুরতে যাচ্ছে। অনুভূতিটা আলাদা, চমৎকার এক অনুভূতি। কলিং বেলে আওয়াজ কর্ণগোচর হতে আয়ন্তিকা দ্রুত পায়ে মেন দরজার কাছে এগোয়। দরজা খুলতে আয়ন্তিকার চক্ষুর সম্মুখে দৃশ্যমান হয় অনিশ ক্লান্তি মাখা মুখশ্রী। ললাটে ঘামে ছোট ছোট কণা বিন্দু রূপে জায়গা দখল করে আছে। আয়ন্তিকা অনিশের দিকে পূর্ণরূপে দৃষ্টি দিয়ে বলল, আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? অনেক শুভ্র রঙের পাঞ্জাবির হাতা দিয়ে ঘাম মুছে নিয়ে মৃদু কণ্ঠে বলল, কাজ একটু বেশি ছিল আজ, কাল নির্বাচন, তাই। আয়ন্তিকা বেকুল হয়ে বলল, ভিতরে আসুন জলদি, কে রেস্ট নিন, ভালো লাগবে। অনেক শটান হয়ে দাঁড়ায়। এতক্ষণ অমনোযোগের দৃষ্টি এখন মনোযোগতে পরিপূর্ণ করে। থম মেরে তাকিয়ে আছে সে আয়ন্তিকার দিকে। পাওয়াতে মাথা অব্দি দেখেনি অনেক শুক্র ঢোক গিলে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। আর 4-5টা মেয়ের মতো আয়ন্তিকার এই মুহূর্তে লজ্জা পেতে ইচ্ছে হলো স্বামীর মুখে নিজের প্রশংসা শুনে, কিন্তু নিবৃত্ত হতে ধিক্কার জানায় সে তার বর্তমান চিন্তাধারাকে। স্বাভাবিক কণ্ঠে বলল, এসব কথা পরে হবে, ভেতরে আসুন তো আপনি, আপনার রেস্ট দরকার। অনেক সামনে এগিয়ে এসে একটুখানি ঝুঁকে আয়ন্তিকার দিকে। আয়ন্তি হতভম্ব হয়ে পিছন সরে যেতে নিয়েও পারে না, ইচ্ছে হলো না পিছন যেতে। অনেক ফু দেয় আয়ন্তিকা মুখশ্রীতে। চটজলদি চোখ বন্ধ করে নেয় আয়ন্তি। বুকে ধুকপুক ধ্বনি ক্রমাগত বেরিয়ে চলেছে, নর্মাল হওয়ার নামই নেই। যেন হৃৎপিণ্ড এখনই বেরিয়ে আসবে এত তুমুল বেগে স্পন্দিত হতে হতে। অনেক মিটিমিটি হেসে বলল, তা তো হয় না, বউ আমার এত কষ্ট করে নিজেকে পরিবারের মতন তৈরি করেছে, স্বামীর সাথে ঘুরতে যাবে বলে, এখন আমি এই কষ্ট বিফলে যেতে দিই কি করে? আয়ন্তিকা টেনে চোখ খুলে বলল, যা লাগবে না আজ। অনিশ আয়ন্তিকার ঠোঁটে আঙুল দিয়ে বলল, হুস, চলো চলো, এমন সুযোগ বারংবার আসে না ফিরে। আজ আছি, কাল নাও থাকতে পারি। অনিশ আয়ন্তিকার কোমল মেদহীন হাত শক্ত করে ধরে নেয়। বাসা লক করে নিয়ে আয়ন্তিকাকে নিয়ে সে সামনের দিকে আগায়। মৃদু হাসিটা এখন বিদ্যমান অহনিশের অধর কোণে, কিন্তু আয়ন্তিকা বিচলিত। কি বলল অহনিশ খানিক আগে? আজ আছি, কাল নাও থাকতে পারি, এটা কেন বলল অহর্নিশ? চিন্তার ব্যাগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আয়ন্তীর। উফ, এত টেনশন দেয় কেন অহর্নিশ? এত রহস্য নিয়ে ঘুরে নিজের মধ্যে কবে যেন আয়ন্তীকে এর কারণে ঠাস ঠাস থাপ্পড় মেরে বসবে অহর্নিশকে। আতিজেল ছেড়ে কিছুটা দূরে নির্জন এক জনশূন্য স্থানে নিয়ে এসেছে অহর্নিশ আয়ন্তিকাকে। আসার পর সেই যে আয়ন্তিকা চারপাশ দেখতে বেশ ব্যস্ত হলো, তার খেয়ালই নেই একজোড়া নেশক্ত আঁখি পল্লব তা থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অনেক অপ্রতিভ দৃষ্টিতে চেয়ে আছে আয়ন্তিকার দিকে। আদরে ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা জেগেছে মন গহীনে, কিন্তু সেটা করা কি সম্ভব? তাকে আদৌ ঠিক হবে? একে তো বাল্যবিবাহ করে পাপের বোঝা ভারী করেছে, তার উপর এখন যত বাজে চিন্তা মাথায় এসে ভর হয়েছে তার। লম্বা শ্বাস টেনে নেয় অহর্নিশ। আঁখি পল্লব ফের আয়ন্তিকার উপর নিবদ্ধ করে নিয়ে সে মৃদু কণ্ঠে বলল, এটা কেন হলো আয়ন্তিকা? কেন আমি তোমার প্রতি বড্ড বেশি আসক্তি হয়ে গেলাম? এই মেয়ে, কি আছে তোমার মাঝে? নারী জাতির উপর তীব্র ঘৃণাটা যে তুমি নিমিষে দূর করে দিলে। তুমি নারী নয়, তুমি প্রেমময়ী, মোহময়ী এক কিশোরী। অনিশ এলোমেলো পায়ে সামনে চলা শুরু করলো। যতটা সামনে সে সেকেন্ড মিনিটে এগোচ্ছে, ততটা করে বোধহয় তার নিভৃতে গড়ে ওঠা সে অপরাধমূলক তীব্র বাসনা গভীরতম হচ্ছে। অনিশ নির্দিষ্ট পরিমাণ ব্যবধান নিয়ে দাঁড়ায়, পিছল কণ্ঠে বলে, আইনতেখা। আইনতেখা পিছন ফিরে তৎক্ষণাৎ গার কাত করে সে বলল, কিছু বলবেন? বাসায় যাবে না? 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, যাবো, আর একটু পথ যাই প্লিজ। অনিশ চোখ মুখ ছোট করে বলল, আচ্ছা। আকাশে মেঘের গর্জন শুরু হয় মিনিট 2 পর। অনিশ চিন্তিত হয়ে বলল, বাসা চলো এখন, আর থাকা লাগবে না, বৃষ্টি হবে মনে হচ্ছে। আন্তিকা ঠোঁট উল্টো বলল, হোক না, বৃষ্টিতে ভিজবো আমি। অনিশ কঠিন কণ্ঠে বলল, একদমই না, চলো। অতঃপর অনিশের কথা সমাপ্ত হতেই বৃষ্টি নামে ঝমঝম করে। মুহূর্তে সিক্ত হয়ে যায় দুজন। অনিশ অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। দেখ, এখন সে নিজেকে সামাল দেবে কি করে? সিক্ত রূপে রূপান্তর হয় আয়ন্তিকার খয়েরি বর্ণের উষ্ঠাধর বোধ হয় অনিশকে একটু উল্টোপাল্টা করে দেয়। সে চোখ বন্ধ করে নিজেকে সংযত করার এক পর্যায়ে অনুভব করলো তার বক্ষপিঞ্জরে কারো ছোঁয়া। তীব্র ব্যথায় অনিশ চোখ খুলে দেখলো রক্ত গড়িয়ে পড়ছে বুকের বাম পাশ হতে। সামনে তাকাতে দেখে আয়ন্তিকার বাকরুদ্ধ চাহনি। অনিশ মৃদু হাসে, মুখ থুবড়ে সে তৎক্ষণাৎ পড়ে যায় মাটিতে। অনিশ বিছানায় শুয়ে ছটফট করছে এক প্রকার। অহনার কাছে আকুতি ভরা দৃষ্টি দিতে সে কড়া চোখে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে কঠিন কণ্ঠে বলে গিয়েছে, অনিশ সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি কোথাও বের হতে পারবে না। একথা পরিপ্রেক্ষিতে অহনি শুধুমাত্র দীর্ঘশ্বাস ফেলেছে। সে যতই অহনাকে নিজের মা হিসেবে না মানুক, কিন্তু অহনিশ চেষ্টা করে অহনার কথা রাখার, তার আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করার।
অনিশে আঘাত পাওয়ার জন্য দায়ী মাসুদ। মাসুদ চেয়েছিল প্রাণে মেরে ফেলতে অহর্নিশকে, তবে সে ব্যর্থ প্রতিবারই। প্রমাণ না থাকে অহর্নিশ মাসুদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিতে পারেনি। তবে অনেকে বুঝতে পেরেছে এর জন্য দায়ীকে। আজ নির্বাচন, ক্ষণ আগে শুরু হয়েছে ভোট গ্রহণ, কিন্তু অহর্নিশ ভোট কেন্দ্রে যেতে পারছে না কিছুতে। কাঁধ বরাবর ধারালো ছুরি লেগেছে তার। যদিও ছুরিটা ফুসফুস উদ্দেশ্য করে তার দিকে ছুরি মারা হয়েছিল, কিন্তু ভাগ্যবশত আইনতিকা তখন সে দৃশ্য দেখে ফেলে। হাত দিয়ে সে ধাক্কা দেয় তৎক্ষণাৎ অহর্নিশকে। তবে পুরোপুরি রক্ষা করতে পারেনি আয়ন্তী, ছুরিটা লেগে গিয়েছিল। তবুও এবার মরতে মরতে বেঁচে গিয়েছে অহর্নিশ আইনতিকার জন্যই। ফুসফুসে ছুরি লাগলে বেঁচে থাকা সম্ভব ছিল না। অহর্নিশ ঘাড় কাত করে ডান দিকে তাকায়। ডানের সোফাটা আয়ন্তিকা বেঘরে ঘুমোচ্ছে। মুখের সাথে ক্লান্তি বিরাজমান। ঘুমের মধ্যে মাঝে মধ্যে কেমন কেঁপে কেঁপে উঠছে আয়ন্তিকা। অনিশ মনোযোগের দৃষ্টিতে আয়ন্তিকাকে পর্যবেক্ষণ করা শুরু করে। পরিশেষে বলা যায় এই ভীতু ছোট্ট মেয়েটা তার প্রাণ বাজিয়েছে। ঘন্টাখানেক পর আয়ন্তিকার ঘুম ভেঙে যায়। মাথা চেপে ধরে সে চারিদিকে দৃষ্টি দেয়। অনিশের দিকে তাকাতে তার বুক কুঁচকে আসে। চটজলদি উঠে বসে সে সামনে আগায়। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? চোরের মতো চুপিসারে বের হতে গিয়ে থেমে যায় অহর্নিশ। পিছন ফিরে আয়ন্তিকাকে দেখে সে অস্পষ্ট স্বরে বলল, শিট। অহর্নিশ এগিয়ে এসে কাঁধ ধরে। চিনচিন ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে। আয়ন্তিকার সামনে এসে দাঁড়িয়ে অহর্নিশ আমতা আমতা করে বলল, কই যাব? এই তো এখানেই আছি, শুয়ে থাকতে ভালো লাগছে না তাই হাঁটছিলাম। আয়ন্তিকার সন্দেহ কাটলো না। অসন্তুষ্ট কণ্ঠে বলল, ও আচ্ছা, তুমি ঘুম থেকে উঠে গেলে কেন? আরেকটু ঘুমাও, কাল সারা রাত জেগেছিলে। আয়ন্তিকা তার দুহাত বুকের মধ্যে আবদ্ধ করে ডান বুক উঁচু করে সে বলল, আমি ঘুমাই আর আপনি চোরের মতো চলে যান, সবার চোখ ফাঁকি দিয়ে, তাই না? ছি ছি, কি বলছো এসব? এত সুন্দর বউ ছেড়ে চোরের মতো বের হতে যাব কোন দুঃখে? তোমায় এখন ক্লান্ত দেখাচ্ছিল, তাই বললাম আরেকটু ঘুমাতে। দেখুন, একদমই মিথ্যা বলবেন না। আমি জানি আপনি বের হতে যাচ্ছিলেন। আন্তিকের সাথে তর্কে না পেরে অহর্নিশ পরিশেষে বিরক্তি কণ্ঠে বলল, হ্যাঁ, আমি বের হতে নিচ্ছিলাম। নাও হ্যাপি, এটাই তো শুনতে চাচ্ছিলে। এবার আমি যাচ্ছি, যেতে হবে, আমার কাজ আছে। অনিশের রাগান্বিত কণ্ঠে আয়ন্তিকা ভয় পেল না, বরং দ্বিগুণ তেজ নিয়ে বলল, আপনি শুধু বের হন, দেখুন কি করি আমি। অনিশ মৃদু হেসে আয়ন্তিকার সন্নিকটে এসে ঝুঁকে দাঁড়ায়। দুষ্টুমি সুরে বলল, কি করবা জান? চুমু খাবা? হুঁ হুঁ। আয়ন্তিকা ভেবা জায়গা খেয়ে বলল, আজারের চিন্তা, আসুন বিছানায় বসুন, আপনার ওষুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছে। আয়ন্তিকা অহর্নিশের বাহু ধরে আস্তে ধীরে বেডের কাছে নিয়ে যায়। অনিশ বসে পড়ে বিনা শব্দে, তার দৃষ্টি নিবদ্ধ আয়ন্তিকার মধ্যে। ঘুম থেকে উঠার পর আয়ন্তিকে যেন একটু বেশি দারুণ দেখতে লাগছে। ফুলো ফুলো দুই চোখ, ফুলো ঠোঁট, কাল সব মিলে কিউট লাগছে দেখতে। অনিশ ইচ্ছে করলো ঠুস করে একটা কামড় বসিয়ে দিতে, কিন্তু অনিশ অন্য সময়ের মতো নিজের ইচ্ছেকে দমন করে রাখলো না আবারও। সে আয়ন্তিকার হাত ধরে টেনে এনে আঙুলে কামড় বসিয়ে দেয়। আয়ন্তিকা বিম্বল দৃষ্টিতে তাকায় সঙ্গে সঙ্গে। আঁকি পড়ল বড় বড় করে বলল, এই আপনি আমার আঙুলে কামড় দিলেন কেন? অনিশ বিছানাতে নিজের প্রচেষ্টা শুয়ে পড়ল। উষ্টা ধরে মৃদু হাসির রেখা টেনে নিয়ে বলল, কামড় কই দিলাম, ভালোবাসা দিয়েছি। আজকে আর কথা বলল না। নাক ফুলে সে নিজের কাজে মত্ত হলো। অনিশের সাথে কথা বলে লাভ নেই। এই লোককে ক বললে সে সেটাকে কতে রূপান্তর করে ছেড়ে দেয়। আয়ন্তিকা অনিশকে খাওয়ানোর সময় পরে আরেক মুশকিলে। এই মানব তার আঙুলে কামড় দিয়ে ঝাঁঝরা করে ফেলছে, তবে আয়ন্তিকা ব্যথা পাচ্ছে না। অস্বস্তি অনুভব করছে প্রচন্ড। বারবার চোখ গরম করে তাকালো, অনিশের তাতে যেন কিছু যায় আসে না। পরিশেষে খাওয়ানো হলে আয়ন্তিকা হাফ ছেড়ে বাঁচে। হাত ধুয়ে এসে নিজের আঙুলে লাল লাল দাগ দেখে সে চটে গিয়ে বলল, হাতে কি একটা অবস্থা করেছে আল্লাহ। আয়ন্তিকা মেডিসিন হাতে নিয়ে অনিশের নিকট এগিয়ে যায়। মেডিসিন খাওয়ানো শেষে সে সোফায় গাল ফুলে বসে থাকে। অনিশ তা দেখে তপ্তশ্বাস ফেলল। সে জানে কেন আয়ন্তিকা এমন মুখ করে বসে আছে। থাকুক। অনিশ আয়ন্তিকার সাথে আর কোনো কথা বলতে চাচ্ছে না আপাতত। টেনশনে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। রাত নেমেছে। ভোটের রেজাল্ট আজই একটু পর দিবে। অয়নকে ওদিকটা দেখতে বলেছে অনিশ, তবুও যেন শান্তি মিলছে না। একবার তার যাওয়া উচিত ছিল, তার নিবৃত্ত হতে ফিরে ফিরে আসছে। অয়নের কল এলে চট জলদি রিসিভ করে অহর্নিশ। অপার সাথে নিস্তব্ধতা। অনিশ শুকনো ঢোক গেলে বলল, অয়ন। অয়ন আরো কিছু সময় মৌনতা পালন করে হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, দোস্ত, কংগ্রাচুলেশন, এমপি হয়ে গেছস। টিভি দেখ, কেবিনে টিভি নাই, না থাকলে ফোন দেখ, মিষ্টি খাওয়া দোস্ত। অনিশ চক্ষু কার্নিশে জমা থাকা পানি মুছে নিয়ে বলল, পরে কথা বলছি। কেন? তোর ভাবি আছে পাশে, ওকে বলতে হবে না? উপস, ভুলে গেছি, খেয়াল রাখিস নিজের। কাল সকালে আসুম আমি। অনিশ ফোন কেটে দিয়ে লম্বা শ্বাস টানে। নিজ ইচ্ছের বিরুদ্ধে তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। অবশেষে অবশেষে তার এতদিনের এত বড় এক স্বপ্ন পূরণ হলো। তার জীবনে বিশাল এক আকাঙ্ক্ষা ছিল, এটা বলা চলে। ঠোঁট কামড়ে কান্না দমনের প্রয়াস চালায় অহর্নিশ। আয়ন্তিকা সোফা হতে অনিশের অবস্থা দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে।
বিচলিত হয়ে পেয়ে বলল, কাঁদছেন আপনি? কি হয়েছে? ব্যথা করছে বেশি কাঁধে? ফোন দিল কে? অনিশ আইন্তিকাকে মিশিয়ে নেয় নিজের সাথে, নিবিড়ভাবে নিজ উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নিয়ে সে ফিসফিস করে বলল, কংগ্রাচুলেশনস, তুমি এখন থেকে এমপির বউ। আইন্তিকা রূঢ় হয়ে বসে রইল। পরক্ষণে সে কিছুটা জোরে বলল, আপনি ভোটে জয়ী হয়েছেন? হুঁ। অয়ন ফোন দিল মাত্র। আমি তো ফোন চেক করিনি ভয়ে, কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। অয়নের ফোন ছাড়া কারো ফোন রিসিভ করিনি। অনিশ থামলো, কণ্ঠটানিল জমে আছে যেন তার। ইস, এত খুশি লাগছে কেন? নিজের স্বপ্ন পূরণ হওয়ার সুখ এতটা বেশি। অনিশ আইনতিকার কাঁধে নিজের অধরে ছোঁয়া দেয় অনবরত। আইনটি তাতে নিষেধাজ্ঞা আরোপ করল না, বড় চোখ বন্ধ করে লাজুকলতা রূপ ধারণ করে সে তার জীবনের প্রিয় মানুষটার সাথে কিছু একান্ত বিশেষ মুহূর্ত অনুভব করার প্রয়াস চালালো। সাফি উজমার বিয়ে হয়েছে 1 মাস। বিয়েটা মূলত একপাক্ষিক ছিল। সাফি জোর করে বিয়ে করেছে উজমাকে, ইমোশনাল ব্ল্যাকমেল এবং মেন্টালি প্রেশার দিয়ে। বিয়ের পরপর উজমা অনুভব করার চেষ্টা করলো সাফিকে। তাকে যেই লোকটা এতটা পছন্দ করে তাকে চায়, আসলে সেই লোকটা ঠিক কেমন তা বোঝার চেষ্টা করলো, কিন্তু সবকিছু মনে হলো ধরাছোঁয়ার বাইরে। সাফিকে নিজের মতো করে অনুভব করতে পারলো না সে, বরং দিনকে দিন সাফিকে নানাভাবে অপমান করছে উজমা, নানাভাবে নানা দিক দিয়ে। পুকুর পাড়ে বসে এসবই ভাবছিল সাফি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে উঠে আসে। অপেক্ষার প্রহর গুনে কবে উজমা তার প্রতি একটু ভালোবাসা দেখাবে, একটু কাছে টেনে আদর্শের কথা বলবে, ঠিক কবে? সাফি নিজের ছোট্ট টিনের বাসায় প্রবেশ করে দেখে উজমা কেমন ছড়ে ছিটে শুয়ে আছে। বিকেল হয়ে সাফি দৌড়ে যায় সেদিকে, উগ্র হয়ে বলল, এই উজমা, কি হয়েছে? এমনি শুয়ে আছো কেন? উঠো তো দেখি। উজমা চোখ মেলে তাকায়। উঠে বসে সে হঠাৎ হুমড়ি খেয়ে সাফির বুকে আসতে পড়ে। কেঁদে দিয়ে বলল, আমার মাফ করে দেন। কিসের লিগা মাফ চাও? এতদিন আপনার লগে যা করছি তার লিগা। আমি আপনারা বুঝবার পারি নাই, তাই অমন করছি, মাফ করে দেন। সাফি খানিকটা অবাক হলো, পরক্ষণে খুশিতে আপ্লুত হয়ে সে বলল, মাফ করে দিছে। তুমি কান্না থামাও উজমা, আমার কষ্ট লাগে। সাফি উজমার মাথা নিজের বুকের মাঝে আগলে ধরে। উজমা হাসে, পৈশাচিক হাসি। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সুস্থ হয়ে উঠেছে অহর্নিশ, কিন্তু সুস্থ হওয়ার পরপরই সে তুমুল ব্যস্ত হয়ে পড়ে। আগে রাতে তাকে বাসায় দেখতে পাওয়া গেল, এখন রাতে আসে না সে। দেখা মিলে তা 2-4 দিন পর মধ্যরাতে এসে জামাকাপড় পাল্টায় আবার বের হয়ে যায়। এতে করে সবাই তার উপর ভীষণ ক্ষুব্ধ, বিশেষ করে আহন্তিকা। কথাই বলে না আর, কেমন চুপচাপ আর মনমরা হয়ে থাকে সারাদিন। অয়ন তা খেয়াল করে, কিন্তু তার কিছুই করার নেই। অহর্নিশকে বলে কাজ হবে না। রাতের দিকে আহন্তিকা ব্যালকনিতে বসে ছিল চুপচাপ। এসএসসি শেষ হয়েছে তার, আর কদিন পর সে কলেজে উঠবে। 3টা মাস আহন্তিকা চাচ্ছিল নিজের বাবা মার সাথে দেখা করতে, কিন্তু অহর্নিশ তাও বন্ধ করে দিয়েছে। রাগে দুঃখে আহন্তিকা মাঝে মধ্যে ইচ্ছা হয় মরে যেতে। আমার প্রতি তৈরি হওয়া রাগ বেচারা ফুলটার উপর যাচ্ছ কেন আইনতিকা? আইনতিকা চটজলদি পিছন তাকায়। অনিশ তার কালো প্যান্টের পকেটে 2 হাত পুরে নিয়ে ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। অনিশকে দেখে আইনতিকা বিশাল চমকে যায়। হাত হাতে ছিঁড়ে কুটি কুটি হওয়া ফুলটা অজান্তে মাটিতে আশ্রয় পায়। আইনতিকা এগিয়ে গিয়ে চমকিত হয়ে বলল, আপনি আপনি সত্যি এসেছেন? অনিশ ঠোঁট কামড়ে বলল, অবশ্যই আমি এসেছি। তো তোমায় কি আমায় দেখে ভূত মনে হচ্ছে? আইনতিকা মাথা নাড়ে না বলল। তার বাকশক্তি লোপ পেয়েছে। অনিশকে দেখতে দেখতে সে যে কখন অনিশের সন্নিকটে এসে পড়েছে তার খেয়াল নেই। অনিশ তার চোখ মুখ ফু দিতে হকচকে পিছে সরে যায় আইনতিকা। অনিশ তার দেখে আহত হয়ে বলল, পিছু সরছ কেন? এমনি এমনি। এতদিন পর আসলাম, কই একটু আদর টাদর করবে? ইমোশনাল হয়ে বুকে মাথা রেখে কাঁদবে, অথচ দূরে সরছ কেন? আমি কি চলে যাবো আইনতিকা? যাবো বলো। আইনতিকা তড়িৎ বেগে এসে অনিশকে জড়িয়ে ধরে, গার কাত করে দুদিকে নেয়, যার অর্থ আপনি যাবেন না। গড়ি কাটা 1.5টা ছুঁই ছুঁই। আইনতিকা লম্বা হাই তুলে অনিশের মুখোশিতে দৃষ্টি দেয়, বিরক্তিকর দৃষ্টি। অনিশ সেই দৃষ্টি উপেক্ষা করে নিঃশব্দে হেসে বাইরে তাকায়। আইনতিকা তপ্তশ্বাস ফেলে। সেই কখন থেকে অনিশ তাকে বারান্দায় দাঁড় করে রেখেছে। রুমে যেতে নিলে উল্টোপাল্টা কাজ করে বসছে, নয়তো ধমক দিচ্ছে। এমন বেহাল পরিস্থিতিতে পরে আইনতিকা পরিশেষে বারান্দাতে দাঁড়িয়ে থাকে। সময় বাদে বিরক্তি কেটে গেল, দূরে এসে বসলো ভালো লাগা, প্রশান্তি। কতদিন পর সে অনিশের সাথে একান্ত সময় কাটাতে পারছে। লোকটাকে একটু সময় নিয়ে কাছে পেয়েছে, আহ, এত প্রশান্তি। অনিশ আয়ন্তিকার দিকে আড়চোখে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা করে ফেলেছে। ব্যথায় চোখ দুটো নিশ্চিত ফুলে গিয়েছে। সামনে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও মন নিঃশ্বাস করছে আয়ন্তিকাকে দেখার জন্য। ইস, কি এক জ্বালা! কেন আসলে এই পান্না সেনী তার জীবনে?
কেন এসে তাকে এলোমেলো করে দিল পুরোপুরি। অনেক ছটফট করে, মন চাচ্ছে তার আইনতিকাকে আদর করার, একটু অদ্ভুত আদর, যে আদরে শুধু ভালোবাসা মিশ্রিত কষ্ট থাকবে। সেই কষ্টতে জর্জরিত হয়ে আইনতিকা অনিশকে ভালোবাসি বলবে, বুঝতে পারবে অহনিশের মনের কথা, ব্যথা, বিরহ, যন্ত্রণা। অনিশ শেষে পারে না নিজেকে আটকাতে, এগিয়ে যায় আইনতিকার সামনে। হুট করে অহনিশ আইনতিকার সামনে এসে থম মেরে দাঁড়াতে একটু ইতস্তত হয়ে পড়ে আয়ন্তী। অনিশ তার সন্নিকটে এসে দাঁড়িয়ে আছে। আয়ন্তীকা এবার নর্মাল হয়ে বলল, কি চাই আবার? অনিশ মৃদু কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে, রুমে চলো। আয়ন্তীকা কিছু সময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে থাকে অনিশের দিকে, বোঝার চেষ্টা করে ঠিক কি করতে যাচ্ছে এই লোক ভবিষ্যতে, তবে অনুমান করা হলো না। অনিশকে আয়ন্তীকা আজও পড়তে পারল না। নিউটনের গতির সূত্রের মতো অনিশকে মনে হয় আয়ন্তিকার। নিউটনের গতির সূত্র বেশ কঠিন লাগে তার কাছে, তার মতো নেই অনিশকেও। আয়ন্তিকা উগ্র ভাব নিয়ে বলল, কি সারপ্রাইজ? অনিশ বিরক্ত হয়ে বলল, আসো তো রুমে। কিছু বললেই ভাবনা সাগরে ডুবে হাবুডুবু খাও, এটা আমার নিজের পছন্দ বিরক্তিকর লাগে। অভ্যাস বদলাও, নয়তো ঠাটিয়ে কবে জানি চর মেরে তোমার দাঁত ভেঙে ফেলি। আয়ন্তিকা অনিশের কথার পরিপ্রেক্ষিতে চিবিয়ে বলল, আসছে, আপনি বললে আমি কি চুপ থাকবো নাকি? আসুন, মারুন, ছুঁয়ে তো দেখুন, একদম মেরে ফেলবো আপনাকে। অনিশ আগে থেকে দ্বিগুণ বিরক্তি নিয়ে তাকিয়ে অয়ন্তিকার দিকে বিড়বিড় করে সে বলল, এই আন্ডা বাচ্চার এই এক প্রবলেম, নর্মাল কথা অতিরিক্ত হাইপার হয়ে যায়, কাজের কথায় তো খবর নাই, উল্টা কথা ধরে ভাব দেখায়, ডাফার এক একটা। অনেক চারপাশ না দেখে আয়ন্তিকার হাত শক্ত করে ধরে রুমে নিয়ে আসে। রুমে আসার পর সে আয়ন্তিকার হাত ছেড়ে দিয়ে চলে যায় কার্বার্ডের নিকট। এক এক করে তার এবং আয়ন্তিকার জামাকাপড় নামিয়ে নিয়ে বিছানায় রেখে সে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখা শুরু করে। পুরো সময় আয়ন্তিকা মনতা রূপে অহনিশের কাজকর্ম দেখতে থাকে। একসময় পারে না শেষে মনোরূপে অবস্থান করতে, অস্থিরে উঠে বলল, কাপড় চোপড় ব্যাগে ঢুকাচ্ছেন কেন? আমরা কি কোথাও যাচ্ছি? অনিশ ব্যাগে জামা কাপড় ঢুকানো শেষে ললাটে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম শার্টের হাতে দিয়ে মুছে নেয়। পূর্ণ দৃষ্টি আয়ন্তিকার দিকে মেলে দিয়ে বলল, হ্যাঁ, আমরা গ্রামের বাড়ি যাচ্ছি, ফুফি দেখতে চাচ্ছে তোমাকে, কাল সকালে যাবো, এখন জলদি ঘুমিয়ে পড়ো। আয়ন্তিকা নেত্রে অশ্রু এসে জমে, মুহূর্তে সিক্ত হয়ে দুই আঁখি পল্লব। কাপা উষ্ঠাদের কিছু বলার প্রয়াস চালালে সে ব্যর্থরূপে কম্পমান অবস্থাতেই থাকে। হঠাৎ পাওয়া বিরাট খুশির খবরটা আয়ন্তীর হজম করতে কষ্ট হচ্ছে তা অহনিশ আয়ন্তিকার চেহারা দেখে বুঝে যায়। সে আসে আলতো, তবে মনে কষ্ট অনুভূত হয়। আহারে, মেয়েটাকে এতদিন কতটা কষ্টের মাঝে রেখেছে সে। ভাবতে ইচ্ছে করে অহনিশে নিজেকে ছুরিকাঘাত করার। অনিশ পদচারণা এসে বন্ধ করে আয়ন্তিকার সামনে দাঁড়িয়ে নম্র কণ্ঠে বলে, রিল্যাক্স আয়ন্তিকা, কান্নাকাটি করো না। আমি জানি তুমি খুশিতে কাঁদছো, কিন্তু তবুও থামো। আর হ্যাঁ, তোমাকে কাঁদলে পেতি পেতি লাগে, ইউনো। পরিশেষে দেখা যাবে আম্মু বা আব্বু এখন আসলে তোমায় দেখে পেতি বলে চিল্লে হাঁটিটাকু করতে পারে। গট, কি সাংঘাতিক ব্যাপার না? থামো থামো। অনিশের কথা বলার ধরন দেখে আয়ন্তিকা কান্না করার মাঝে হেসে দেয়। এই মানুষটা সিরিয়াস টাইমে প্রচুর হাসাতে পারে। নিশ্চিত আয়ন্তিকা অনিশের সাথে যে থাকবে সে কখনোই মন খারাপ করে থাকতে পারবে না, কারণ তার সঙ্গে স্বয়ং একজন জোকার ঘুরে বেড়াচ্ছে বলে কথা। মন খারাপ করে থাকা যায়? ওহ, আয়ন্তিকা নাক টেনে বলল, আপনি সত্যি বলছেন তো? কাল আমাকে বাবা মার কাছে নিয়ে যাবেন? অবশ্যই। আমি মিথ্যা কেন বলতে যাব? আর্নাব অহনিশ কখনো মিথ্যা বলে না। গট ইট? অনিশ বুক ফুলে ভাব নিয়ে বলল কিছুটা। আন্তিকা তা দেখে এবার নিবৃত্তের হাসে, চোখের কার্নিশে জমে থাকা পানি দুহাত দিয়ে মুছে নেয়, অথবা উৎসাহ নিয়ে বলে, কখন, কয়টায় যাচ্ছি আমরা? সকাল 6টায়। অলরেডি অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমাও। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এত রাতে গোসল করবেন আবারও? ঠান্ডা লেগে যাবে তো। ওহ, আমার অভ্যাস আছে। অনিশ টাওয়াল নিয়ে চলে যায় ওয়াশরুমে। তা দেখে লম্বা শ্বাস ফেলল আয়ন্তিকা। বিয়ের পর হতে সে দেখে আসছে অনিশ রাতে গোসল করে সবসময়, রাতে এবং দিনে 2 বেলায়। এমন কর্মে আয়ন্তিকা মাঝে মধ্যে বিরক্ত পেশ করে, তো কখনো হুতাশ। কিছুক্ষণ আশপাশ চোখ বলে বিছানায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। আজকে ঘুম আসবে তার মনে হয় না। কতদিন পরে বাবা মার কাছে যাচ্ছে, ছোট বোনটার সাথে ঝগড়া হবে কতদিন পর। ইস, ভাবতেই পরম শান্তিতে শিহরে ওঠে আয়ন্তিকা। অনেক সিক্ত চুলগুলিকে টাওয়ালের সাহায্যে মুছতে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুম হতে। চারপাশে অন্ধকার দেখে বুঝতে বাকি নেই আয়ন্তি ঘুমিয়ে পড়েছে। চটজলদি অহনিশ হাতের টাওয়াল সোফায় ছুঁড়ে মেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আয়ন্তিকার ঠিক এক হাত পাশে। লম্বা শ্বাস টেনে নিলে তার মনে হলো আয়ন্তিকার শরীরে গন্ধ নাকে এসে বাড়ি খেলো। অনিশ আর কিছুক্ষণ অনুভব করে, পরিশেষে আয়ন্তিকার উপর হাত পা তুলে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। আয়ন্তিকার উপর হাত পা তুলে না দিলে, মাঝরাতে আয়ন্তিকাকে কাঁথাকুতো দিয়ে ঘুম থেকে না উঠালে তার ঘুম পরিপূর্ণ হয় না। আয়ন্তিকা কয়েকদিন যেই রেগে গিয়েছিল তার উপর, কিন্তু তারপর হতে সেও চুপ হয়ে গিয়েছে।
বুঝে গিয়েছে এই লোককে কিছু বলে লাভ নেই। অনিশ আইন্তিকাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আমার শান্তির ঘুম কেড়ে নিয়ে নিজে এত আরামে ঘুমাও কি করে? শরম করে না? উফ, তোমার আবার লজ্জা করবে কি করে? মির্জাফরদের তো আবার লজ্জা টজ্জা নেই। অনিশ নিজের আবুল মার্কা কথায় বোকা বনে যায়, কিন্তু ব্যাপারটা বেশি আমলে না নিয়ে চেষ্টা করে ঘুমানোর। কিন্তু সেটা সম্ভব হলো কই? আজও তার রাত কাটবে আইন্তিকাকে দেখে দেখে। ভোরের হিমশীতল বায়ু, পূর্ব আকাশে হলদেটে সূর্যের কিরণ দেওয়ার ব্যস্ততা, পাখিতে উড়ে বেড়ানোর মোক্ষম সময়, গাছের উপর শিশিরের কণা, সব মিলে চমৎকার এক ঘনের জন্য ভোরবেলাকে বলা যায় পারফেক্ট। আইন্তিকা ড্যাব ড্যাব করে চারপাশ দেখছে। বাস শো শো করে চলছে যাত্রীদের নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। বাসের সবাই মোটামুটি ঘুমে বিভোর, শুধুমাত্র আইন্তিকা বাদে। সে প্রতিটা মুহূর্ত অনুভব করার চেষ্টা করছে, সেভ করে নিচ্ছে মেমোরিতে। তার পাশে অহনিশ ঘুমে মগ্ন। দুপুরের রোদ্দুরের আনাগোনা হতেই অহনিশে ঘুমের রেশ কেটে যায়। পাশে আইন্তিকাকে ক্লান্ত দেখে সে চিন্তিত কণ্ঠে বলল, ঠিক আছো? আইন্তিকা পাশে তাকিয়ে মাথা নেড়ে বলল, হুম। আপনার ঘুম কখন ভাঙলো? মাত্রই। আচ্ছা, বাসে যেতে প্রবলেম হচ্ছে? হুট করে গাড়িটা নষ্ট হয়ে গেল, টাকাও ছিল না ঠিক করা, তাই আর কি, সরি। শেষোক্ত কথাটা মিনমিন করে বলল অহর্নিশ। তা দেখে আইন্তিকা রেগে গিয়ে বলল, আপনি সবসময় একটা বেশি বুঝেন কেন, হ্যাঁ? আজাইরা, আমি কি একবারে বলেছি আমার খারাপ লাগছে? আমার তো বাদজানি করেই অভ্যাস, গাড়িতে উঠলে বমি আসে, অনেক স্বস্তি শ্বাস ফেলে। অ্যাটলিস্ট আইনজিগা তো ঠিক আছে। এদিকে বাসে উঠে অনিশের নাজাল অবস্থা প্রায়। কোনো রকম ইজ্জত বাঁচাতে স্বাভাবিক ব্যবহার করছে। অতিষ্ঠ গরমে দুটো মাস্ক পরে আছে সে। এমপি মানুষ, বাসে উঠেছে, লোকে দেখলে কি বলবে? তাছাড়া আইনতিকা তার পাশে, তার এই পথ অবলম্বন করা। আইনতিকা বাসায় এসে প্রায় আধা ঘন্টা মায়ের গলা ধরে কেঁদেই কাটালো। অথবা বাবার সাথে তাদের বাগানে হওয়া বিভিন্ন ধরনের গাছের গল্প শুনে কেটে গেল দুপুর। বিকেলে ছোট বোনের সাথে দুষ্টুমি করে মার একটু আধটু বকুনি খেয়ে তার হাতে খাওয়া দাওয়া করে কাটলো। রাতে পুরোবারে মিষ্টি ঘ্রাণ নিয়ে কাটিয়ে দিয়ে পরবর্তী দিনের অপেক্ষায় ঘুমে তলে গেল সে রাত 11টাতেই। এদিকে অনিশের বেহাল কুপকার দশা। পুরো দিন সে আইনতিকাকে না দেখে কোনো রকম টিকিট ছিল। রাত হয়েছে ছটফট বেড়ে যায়। অনিশ ভেবেছিল আইনতিকা রাত হলো তার সাথে ঘুমাবে, কিন্তু না, সে ঘুমিয়েছে তার মায়ের সাথে। পরিশেষে পারে না অনিশ নিজের অস্থিরতাকে দমন করতে। রুম থেকে বেরিয়ে ফুফি রুমে গিয়ে আইনতিকাকে ঘুমের মধ্যে কোলে তুলে নিয়ে বাইরে চলল। আইনতিকার মা অনিশ কাণ্ড দেখে মিটিমিটি হাসে। সে ঘুমায়নি, জেগেছিল। হাওয়ায় বাচ্চা বলে অনুভব করে আইনতিকা। চট করে চোখ খুলে নিজেকে অহর্নিশের কোলে আবিষ্কার করে যেই না চিৎকার দিতে যাবে, তখনই অহর্নিশ চটজলদি নিজের উষ্ঠতার সাহায্যে আইনতিকার আগত চিৎকার দমন করে। অথবা মিনিট দুয়েক পর সরে এসে বলল, ফেলে দেবো কোল থেকে যদি চিল্লিয়েছ আইনতিকা। ফাজিল মেয়ে, আমাকে কষ্ট দিয়ে ঘুমানো, আর ছুটাবো তোমার ঘুম। অনিশ স্পেশাল টর্চার দেখতে প্রস্তুত হও সাইরিশ আইনতিকা। আজ আমার হাত থেকে তোমায় কে রক্ষা করে দেখি। 41, 42, 43। এই মেয়ে, এই থামলে কেন? কানে ধরো, কুইক। অনিশা হঠাৎ ধমকে উঠাতে আইনতিকা চমকে যায়। অসহায় চোখে তাকিয়ে থাকে সে। নিজেকে ধাতস্থ করে নম্র কণ্ঠে বলো, আমি আর এমন করবো না, প্রমিস করছি। প্লিজ আজকের মতো মাফ করে দিন, আমার পা ব্যথা করছে খুব। আইনতিকা নম্র কণ্ঠ, অসহায় চাহনি। কন্দ্ররত চোখ যেন এবার অনিশকে গলাতে পারল না। সে নিজের কথায় অটল। চোখের ইশারা সে আইনতিকাকে আবার কান ধরে উঠবস করতে বলল। হাতের স্কেলটাকে ইশারায় ছুড়ে মারা ইঙ্গিত দিল। আইনতিকা তৎক্ষণাৎ কানে ধরে উঠবস করা শুরু করে। মনে মনে নিজেকে সে সকালে গালি দেয়। ইস, কেন যে মত্তে সে মায়ের রুমে ঘুমাতে গেল? কেন যে আজ সারাটা দিন অনিশকে ইগনোর করলো? এসব না করলে হয়তো এই পরিস্থিতিতে পত্ত হতো না কখনই। আইনতিকার অবস্থা থেকে অনিশ উষ্টাদর প্রসারিত করে। মনে মনে আইনতির অবস্থা দেখে সে বিরাট খুশি বলা চলে। তার 10টা প্রেমিকের মতো প্রেমিকাকে শাস্তি দেওয়ার প্রতি মায়া জন্মায়নি তার, বরং শান্তি লাগছে। এ তেরা মেয়ের শাস্তি পাওয়া উচিত, করুণ শাস্তি। অনিশকে ইগনোর করা, 50 বার কান ধরে উঠবোস করা হলে আইনতিকা ফ্লোরে বসে পড়ে। হাড়িতে মুখ গুজে লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে কোনো রকম উঠে দাঁড়িয়ে সে দৃষ্টিপাত স্থাপন করে অনিশের দিকে। ক্লান্ত কণ্ঠে বলল, হয়েছে, আমি এখন ঘুমাই, মাথা পা ব্যথা করছে খুব। অনিশের ইচ্ছে হলো আরো কিছু শাস্তি দিতে সে আইনতিকাকে, কিন্তু আইনতিকার বর্তমান নাজুক অবস্থা দেখে তার কঠিন মন গলে পানি হয়ে যায়। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সে এগিয়ে আসে আইনতিকার দিকে। কোলে তুলে নিয়ে বিছানাতে শুয়ে দিয়ে কোমল কণ্ঠে বল, ঘুমাও এখন। নেক্সট আমাকে ইগনোর করার সাহস দেখালে পা ভেঙে দেবো একদম, বুঝেছ? আইনতিকা ডুলু ডুলু চোখে তাকিয়ে হা বলল। তার কথা বলার মতো শক্তি নেই, পা দুটো অবস্থা বেহাল। রাত জাগলে তার মাথা ব্যথা হয় তীব্র। সব মিলিয়ে অতি কষ্টে একাকার অবস্থা তার। অনিশের মতো স্বামী পাওয়া দুঃখে তার এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ঘুমে মগ্ন হতে নিলেই আইনতিকা অনুভব করে তার পায়ে কারো হাত, মাথাতে এক হাত আলতো করে চেপে দিচ্ছে পা মাথা। ব্যথা নির্মূলের জন্য মূলত এমন করা হয়। আইনতিকা চট করে চোখ খুলে
অনিশ তার সামনে বসে পা চেপে দিচ্ছিল আদরে স্পর্শ নিয়ে। আকাশ সম চমকানো অনুভূতি নিয়ে ঘুম উজাড় করে দিয়ে আইনতিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। পরিশেষে চুপ থাকাটা আর হলো না। লাফে উঠে বসে সে পা গুটিয়ে নিয়ে বলল, এই কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? অনিশ এবার বেশ খানিক বিরক্তি নিয়ে বলল, স্পষ্ট তো দেখতে পাচ্ছ পায়ে হাত দিচ্ছি, কেন? তবু এমন বোকার মতো ইউজলেস কথা বলা মানে হয়? আন্তিকা গুটিয়ে নেয়া পা যুগল টেনে এনে আলতো স্পর্শে ব্যথা নির্মূল করা পয়স চালায় অহর্নিশ। আন্তিকা অস্বস্তি নিয়ে বলল, পায়ে হাত দিবেন না প্লিজ। আম্মা বলেছে স্বামীরা পায়ে হাত দিলে অমঙ্গল হয়। আমার সাথে থেকে এমন অযৌক্তিক চিন্তাধারা নিয়ে ঘুরো তুমি? লাইক সিরিয়াসলি? দেখ যদি এইসব শুনি তোমার মুখ থেকে পেটে হাড়গুলো ভেঙে ফেলবো। আন্তিকা কেঁপে উঠে পা গুটিয়ে নিতে নিলে অনিশ ফের কর্কশ কণ্ঠে বলল, আমার কাজে যদি আরেকবার বাধা প্রদান করো আন্তিকা, ট্রাস্ট মি, তুলে এক আছাড় মারবো তোমাকে। ঘুমাও। আন্তিকা শুয়ে পড়ে ঘুমানোর চেষ্টা করে। অনিশে ভরসা নেই। যে লোক তার বুকে সামান্য এক ভুলের জন্য কানে উঠবোস করাতে পারে, সে যে তুলে আছাড় মারবে না, এটা বিশ্বাস করা কষ্টসাধ্য। ভোরের দিকে ঘুম ভেঙে যায় আয়ন্তীর। বরাবরের মতোই সে নিজেকে আবিষ্কার করলো অনিশে উষ্ণ আলিঙ্গনের মাঝে। অনিশ ঘুমে কাবু, ঠোঁট উল্টে ঠিক বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। আয়ন্তি ম্লান হাসে। আস্তে ধীরে নিজেকে অনিশা আলিঙ্গন হতে মুক্ত করে নিয়ে উঠে পড়ে। আজ রোজকার রুটিন এড়িয়ে সে নিজের উষ্ঠাধর স্পর্শ করায় অনিশা ললাটে। পরবর্তীতে নিজের কৃতকর্মের লজ্জায় লাল নীল হয়ে দৌড়ে রুম হতে বেরিয়ে পড়ে। ফ্রেশ হয়ে পরিপাটি হয় আয়ন্তিকা বেরিয়ে পড়ে আম্মাকে রান্নার কাজে সাহায্য করার উদ্দেশ্যে। জমিদার বাড়িতে যদিও বাড়ির বউরা কখনো রান্না করে না, তবু আয়ন্তিকার মা সকালে নাস্তা নিজ হাতেই করেন। কিচেনে আসতে আয়ন্তিক খেয়াল করে তার মা এবং ছোট বোন রান্নার কাজে তুমুল ব্যস্ত। সে এগিয়ে যায় সেদিকে। আয়না মেয়েকে দেখা মাত্র হেসে জিজ্ঞেস করলো, ঘুম ভেঙেছে? জি আম্মা। তোর মুখ এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আয়ন্তিকা ইতস্তত বোধ করে বলল, পা ব্যথা করতেছে আম্মা। আয়না ললাটে চামড়ায় ভাঁজ ফেলে চিন্তিত আভাস প্রকাশ করেন। পরবর্তীতে ব্যস্ত হয়ে বললেন, সে কি, পায়ে ব্যথা কেন? তোরা কি হেঁটে আসছিস? গাড়ি তো দেখলাম না। গাড়ি কই? হেঁটে আসতে যাবো কেন আম্মা? বাসা আসছিলাম। গাড়ি নষ্ট। উনি গাড়ি আর ঠিক করতে চান না, নতুন গাড়ি কিনবেন, কিন্তু অত টাকার সঙ্গে ছিল না। নির্বাচন অনেক টাকা খরচ করে ফেলছে। ব্যাংক অ্যাকাউন্টে তার কাছে ঝামেলা ছিল, তাই টাকাও তুলতে পারেনি সেই সময়। পরে এখানে এসে বিকাশ দিয়ে টাকা তুলছে। ব্যাংকের সমস্যা মিটমাট হয়েছিল। উনি চেক লিখে দিয়ে আসছিলেন তার এক বন্ধুর কাছে। তারপর তার বন্ধু টাকা তুলে বিকাশে পাঠাইছে। আয়না এবার ধাতস্থ হয়ে স্বাভাবিক সুরে বলল, ও, তা অহনিশ উঠছে ঘুম থেকে? ওর জন্য কফি বানাইছি, নিয়ে যা। উঠিনি আম্মা, পরে নিবনি, রাখো। তোমাদের সাথে একটু কথা বলে যাই। আয়না আয়না এবং তার ছোট বোন তারার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। তবে ক্ষণ বাদে রুমে থেকে অহনিশে ডাক পড়ে কফি নিয়ে যাওয়ার জন্য। অত্যন্ত বিরক্তি নিয়ে আয়ন্তিকা হাতে কফির মগ তুলে নেয়। ইচ্ছে করছিল না তার যাওয়ার। একবার ভাবলো তারাকে দিয়ে পাঠিয়ে দেবে, কিন্তু পরে যদি আবার এর কারণে নতুন কোনো শাস্তি দিয়ে বসে অনিশ, তখন শুষ্ক ঢোক গিলে গলা সিক্ত করার প্রয়াস চালিয়ে আয়ন্তিকা সিঁড়ি ধরে উপরে উঠে আসে। রুমে ঢুকার পরপরই তার সামনে বেশি উঠে অনিশের ঢুলুঢুলু অবস্থা। দেয়ালে ঠেস দিয়ে বসে বারংবার ঘুমে নুয়ে পড়েছে সে। আয়ন্তিকা রাগ হয়ে প্রবল। ঘুমোচ্ছে যখন ঘুমাক না, তাকে ডাকা দরকার কি? ইত্যাদ জ্ঞান হারিয়ে রাগের বসা আয়ন্তী ব্যাটসের টেবিলে রাখা জগ হতে পানি ঢেলে নেয় গ্লাসে। পুরোপুরি এক গ্লাস পানি ঢেলে নিয়ে সে ছুঁড়ে মারে অনিশের মুখ বরাবর। হকচকে শটান হয়ে বসে অনিশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আয়ন্তিকার দিকে। আয়ন্তিকা স্বাভাবিক প্রায়। অনিশ চেতে উঠে বলল, হোয়াটস রং উইথ ইউ? কি করলে এটা ডাফার? আয়ন্তিকা নাক ফুলিয়ে উচ্চস্বরে বলল, আপনি যেহেতু ঘুমোচ্ছেনই, তাহলে আমায় কফি নিয়ে আসতে বললেন কেন? একটু শান্তিতে থাকতে দেওয়া যায় না? অনিশ আয়ন্তিকার হাত ধরে হেঁচকা টান মেরে তার সন্নিকটে নিয়ে আসে। এক হাত আবদ্ধ করে আয়ন্তিকার পিঠে, অন্য হাত দিয়ে আয়ন্তীর তুলতুলে গাল চেপে ধরে চিবিয়ে বলল, আমার যা ইচ্ছে তাই করব। দরকার পড়লে তোমায় সবার সামনে ঠোঁটে চুমু খাবো, কোলে নিয়ে 10 গ্রাম করবো, যা মন চায় তাই করব। কার বাপের কি? তোমার সমস্যা এতে? তাহলে তো কাল রাতের করা কাজটা রিপিট করা উচিত, রাইট? আয়ন্তিকা চুপসে যায়। অনেক খানিকটা জোরে তার গাল চেপে ধরেছে। গাল দাঁতের সাথে লেগে গিয়ে ব্যথাটা যেন দ্বিগুণে রূপান্তর করছে। আন্তিকা চেষ্টা করে অহর্নিশে দানবীয় হাত নিজের গাল হতে সরাতে। তীব্র ব্যথায় আঁকিপল্লবে পানি এসে জমা হয়েছে তার। অনিশ হঠাৎ থেমে গিয়ে আন্তিকা চোখের দিকে দৃষ্টি দেয়। চোখের কানে সে পানি দেখে সে চোট চলতে আন্তিকার গাল ছেড়ে দূরে সরে বসে। আন্তিকা ছাড়া পেয়ে লম্বা শ্বাস টানে। ব্যথাতের গালে হাত ভুলে সে কাতর কণ্ঠে বলল, এত জোরে কেউ ধরে? ব্যথা পেয়েছি আমি। আপনি যদি আমায় কান ধরে উঠবোস করাতে পারেন, তাহলে আমি আপনাকে মুখে পানি ছুঁড়ে মারা অধিকার রাখি। অনিশ মনে মনে ফিচেল হাসে। এই তো আইনতিকা একটু একটু করে নিজের অধিকার বুঝে নিচ্ছে।
এতদিন সে ভয়ে চুপসে লাগতো। অনিশকে দেখলেই কেমন গুটিয়ে নিত নিজেকে, যা অনিশের নিকট একটু ভালো লাগতো না। নিজেকে কেমন অপরাধী মনে হতো। পরিশেষে অনিশ ফের কাছে টেনে নেয় আয়ন্তিকাকে। ললাটে নিজের উষ্ঠাধরের স্পর্শ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, যার যার অধিকার তার তার আদায় করে নিতে হয়। এটাই মিন করলে তুমি? তাই নিজের অধিকার নিজে বুঝে নিলাম জান। এখন থেকে প্রত্যেক সকালে তোমাকে আমি চুমু খেতে হবে। আজ আমি খেয়েছি, কাল হতে তুমি। মনে থাকবে তো? হুঁ। আর না থাকলে সমস্যা নেই, আমি আছি না মনে করে দেওয়ার জন্য। কথা শেষে রুম হতে বেড়ে যায় অহর্নিশ। আন্তিকা সেদিকে বোকা বোকা চোখে তাকিয়ে আছে। বাই এনি চান্স এবারে সে নিজের পায়ে কুড়াল মারল না তো? প্রশ্নটা মনে আর হলো কেমন কান্নায় দম আটকে আসে তার। আচ্ছা, সে এত বোকা কেন? অহর্নিশে ফাঁদে পা দিলে কিভাবে? কি চালাকি মানুষ। পরন্তু বিকেলে আয়ন্তিকা তাদের দিঘির পাড়ে পা ডুবে বসেছিল। মন তার অজানা কারণে ভীষণ তৃপ্ত রূপ ধারণ করে আছে। একটু আগে সে তারাকে ঠাটে এক চর মেরে এসেছে অযথায়। তারা কাঁদেনি, অন্য সময় হলে কেঁদে ভাসাতো, কিন্তু বোনকে এতদিন পর কাছে পেয়ে তার হাতে দাবাং চরও যেন মিষ্টি লাগছে। তারা চর খেয়ে হেসেছিল শুধু। তা দেখে আয়ন্তিকা রেগে চলে এসেছে দিঘি পারে। সময় অতিবাহিত হতে তার পাশে ধপাস করে এসে বসে অহর্নিশ। আয়ন্তিকা ডানে তাকায়। কালো শার্ট একদম এঁটে সেটে আছে অহর্নিশের শরীরের সাথে। ললাট হতে এখনো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। অনিশ পকেট হতে টিস্যু বের করে ঘাম মুছে নেয়। অতঃপর আয়ন্তিকা মুখশ্রীর প্রতি পুনঃদৃষ্টি দিয়ে সে বলল, কি ব্যাপার, এখানে বসে আছো যে? আয়ন্তিকা দেখিতে দৃষ্টি দেয়। পরিষ্কার পানিতে তার আর অনিশের প্রতিছবি দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, নজর কাড়ার মতো। আয়ন্তিকা এবার ঠোঁট যুগল প্রসারিত করে বলল, আমার কিছু ভালো লাগছে না। কেন জানি না। আয়ন্তিকা ভীষণ কণ্ঠ অনিশের বুকে কেমন ছেদ করে উঠল। এই মেয়ের অকারণে মন খারাপ কেন? সে নিজেকে ধাতস্থ করে গমগম সুরে বলল, ও বুঝেছি, কেন তোমার মন খারাপ। আয়ন্তিকা কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কেন? কারণ আমি আজ তোমায় জাস্ট একটা চুমু খেয়েছি, এর জন্য তোমার মন খারাপ। নটি গাল, বললেই তো পারো। আমি এখনই তোমাকে চুমু খাচ্ছি, বলো কোন গালে আগে দিব। আয়ন্তিকা রাগে দুঃখে অনিশের হাত ধরে টেনে সজোরে এক কামড় বসে দেয়। অনিশ তার পরিপ্রেক্ষিতে শুধু হাসে, শব্দ করে। তা দেখে আয়ন্তি রেখে যায় দ্বিগুণ। রাগে গজগজ করে বলে, ফাজিল লোক, সারাক্ষণ উল্টাপাল্টা চিন্তা নিয়ে ঘুরে। সারাক্ষণ কি এসব চুমুটুমু এসব নিয়ে ভাবেন? ছি ছি, ভাবা যায়? এ লোক কিনা আবার এমপি হয়েছে। আয়ন্তিকার কথার পরিপ্রেক্ষিতে অহর্নিশ ফের শব্দ করে আসে, আজব তো। আজ এত অযথা কারণে তার হাসি পাচ্ছে কেন? সে আয়ন্তিকার কোমর ধরে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আয়ন্তিকা ছটফট করলে অহর্নিশ নম্র কণ্ঠে বলল, হুশ, নড়াচড়া করো না। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা ফিল করো। চুপ হয়ে যায় আয়ন্তিকা। দৃষ্টির সামনে পশ্চিম দিকে কমলাটে সূর্য ধীরে ধীরে পৃথিবী হতে বিদায় নিচ্ছে। ইস, কি মোহনীয় দৃশ্য। বন্ধুরা, আজকের পর্বটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানার থাকলে কমেন্ট করতে পারেন। এবং এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আর সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।